এসেছে সেনাপ্রধান প্রায় 7 দিনের সফরে বিদেশে গেলেন। রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে তিনি গেলেন। রাশিয়া সফরে হঠাৎ করে সেনাপ্রধান কেন গেলেন? নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী। আজকে এত নীতির কথা, ক্ষমতা, এত দাপট, সব লুটপাট করেই তো এই দাপটার এত বড় কথা। তো লুটেরাদের রাজত্ব চলছে এবং ইউনূস হলো সেই লুটেরাদের সর্দার। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ। আজকে সকালে ঢাকা ছাড়লেন আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। তিনি আপনার 2 দেশে সফর করবেন। আমাদের বাংলাদেশ সামরিক শাসন কিংবা অস্ত্রের জন্য বম টম আপনার লাগে না, ডিফেন্সের ক্ষেত্রে লাগে না, অনেক কিছু তো লাগে। তো এগুলার জন্যই তিনি মূলত সফরটা করছেন। আজকে হঠাৎ কেন রাশিয়া এবং ক্রোয়েশিয়াতে গেলেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান? খুব শীঘ্রই কি এই অসামরিক সরকার, ইউনূস সরকারকে হটিয়ে সামরিক শাসন জারি হতে চলেছে? তার জন্য তিনি রাশিয়াতে গিয়েও কথাবার্তা বলে আসছেন। রাশিয়া সফরে হঠাৎ করে সেনাপ্রধান কেন গেলেন? কেন রাশিয়ার সঙ্গে বৈঠকের প্রয়োজন হলো সেনাপ্রধানের? সামরিক ক্ষেত্রে কোনো সহযোগিতা নাকি কোনো দুতিয়ালির প্রয়োজন হলো? যারা এখন স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেবে মোদী সরকার এবং তারা ফাঁসির কাস্টে তাকে ঝুলাবেন, এই বাস্তবতার সম্ভাবনা 100% নাই। খতম। ব্যাপারটা এরকম না, এত সহজ না। জামাত ইসলামীকে যদি দুর্বল করতে হয়, আপনি কিন্তু ডেমোক্রেসি দিয়ে জামাতকে দুর্বল করতে পারবেন না। আপনি সেকুলারিজম দিয়ে জামাতকে দুর্বল করতে পারবেন না। সেকুলার কোনো ব্যক্তি দিয়ে আপনি জামাতকে দুর্বল করতে পারবেন না। জামাতকে দুর্বল করতে হলে একটাই পথ খোলা আছে, সেটা হচ্ছে আবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন। তো বন্ধুরা, হঠাৎ কেন আবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়ার সফরে গেলেন? এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধানের এই রাশিয়া সফর নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন তাহলে বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মূলত কি কারণে এবং কি উদ্দেশ্যে রাশিয়ার সফর দিলেন। বলছিলাম সেনাবাহিনী প্রধানের কথা। সেনাবাহিনী প্রধান 7 দিনের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়ায় চলে গেছেন আজকে। রাশিয়াতে তিনি 10 তারিখ পর্যন্ত থাকবেন, তারপরে ক্রোয়েশিয়া হয়ে তিনি 12 তারিখে দেশে ফিরবেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। রাশিয়াতে তার যেতে হলো কেন, সেই প্রশ্ন সামনে আসছে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের দিকে যদি তাকাই, তাহলে রাশিয়াতে বাংলাদেশি পণ্য রপ্তানি হয় প্রায় $1.72 বিলিয়ন মতো। অন্যদিকে রাশিয়ার সঙ্গে কিন্তু কোনো সামরিক চুক্তি কিংবা সামরিক লেনদেন নেই। অস্ত্র, যুদ্ধাস্ত্র কোনো কিছুই রাশিয়া থেকে ক্রয়ের কোনো ঘটনা বাংলাদেশে এর আগে ঘটেনি। বাংলাদেশ যে যুদ্ধাস্ত্র ক্রয় করে সেগুলো চীন থেকে বেশিরভাগ 90% চীন থেকে করে, বাকিগুলো প্রায় সবই আমেরিকা থেকে করে। এরকম পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কেন তৈরি হলো? যখন আমরা চীন সফর করতে দেখলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দৃশ্য আমরা দেখলাম, সেখানে তো চীনেই সফর করার কথা সেনাপ্রধানের, কারণ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই সরকার যখন। তাহলে চীন সফর না করে রাশিয়া সফর কেন করছেন সেনাপ্রধান? অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেই আলোচনাগুলো সামনে আসছে। চীনের সঙ্গে সামরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কি ভেস্তে যাচ্ছে কিনা, রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা সেনাপ্রধান, সেই আলোচনা এখন উঠতে শুরু করেছে। পাশাপাশি ক্রোয়েশিয়া সফরেও তিনি যাচ্ছেন। এটাকে নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন নানাজন। এই বিশ্লেষণের মধ্যে দিয়ে কি আসলে বেরিয়ে আসবে সেটা সময়ই বলে দেবে। তবে এটুকু অন্তত বলা যায় যে সেনাপ্রধানের রাশিয়া সফর বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তিনি দেখা করবেন কিনা সেই ব্যাপারে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। জানা গেছে যে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো তিনি ঘুরে দেখবেন, সামরিক প্রধানের সঙ্গে মিটিং করবেন, এরকমটাই সামরিক বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এখন দেখা যাক সেনাপ্রধান রাশিয়া সফর শেষ করে দেশে ফিরলে তারপরে হয়তো বোঝা যাবে যে
চীন সফর না করে রাশিয়া সফরের মাঝে যেটা আসলে কি। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন, বিমস্টেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের মিটিংকে কেন্দ্র করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসের বিরুদ্ধে ভারতীয় প্রায় সব গণমাধ্যম উঠে পড়ে লেগেছে। ভারতীয় গণমাধ্যম বলছেন ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি মিথ্যা কথা বলছেন, বানোয়াট কথা বলছেন। প্রেস সেক্রেটারি কি বলেছেন আসলে? তিনি এক জায়গায় বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকা অবস্থায় তিনি বৈঠকে যা বললেন আমরা দেখেছি আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ, কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা অব্যাহত রেখেছি। অর্থাৎ শেখ হাসিনা ভারতের সঙ্গে বিভিন্ন কথাবার্তায় ডক্টর ইউনূসের সম্পর্কে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই অশ্রদ্ধা জ্ঞাপন সত্ত্বেও ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী। এই রকমটা নাকি নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে বলেছেন। মূলত এই পয়েন্টটা, আরও অনেক পয়েন্ট রয়েছে, মূলত এই পয়েন্টটার বিরোধিতা করছে ভারতীয় গণমাধ্যম। তারা তাদের সোর্স ব্যবহার করে বলছে যে একেবারেই মিথ্যা কথা বলছেন শফিকুল আলম, তার বানানো গল্প এটা, এই ধরনের কোনো কথা নরেন্দ্র মোদী বলেননি। এখন শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী কিংবা ভারতের যে দহরম মহরম সম্পর্ক আমরা দেখছি, সেই সম্পর্কের মধ্যে থেকে নরেন্দ্র মোদীর কি ডক্টর ইউনূসকে উপযাজক হয়ে এ ধরনের কথা বলার কোনো কারণ রয়েছে, যেখানে তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে শেখ হাসিনা আপনাকে অশ্রদ্ধা করে, আপনাকে অসম্মান করে, সেরকম কথা আমাদেরকে বলে, কিন্তু আমরা আপনাকে শ্রদ্ধা করি। এতই যদি ভালো সম্পর্কই হবে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর, তাহলে তো ডক্টর ইউনূসের অনেক দিন আগে পাঠানো চিঠির উত্তর দেওয়ার কথা। এখন পর্যন্ত চিঠির কোনো সুরাহা তো হয়নি, উত্তর পর্যন্ত দেয়নি ভারত, যে চিঠিতে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশে বিচারের জন্য। সেই দৃশ্য তো আমরা দেখতাম, সেই দৃশ্য হয়ে যেত। কিন্তু প্রেস সচিব শফিকুল আলম যে স্ট্যাটাস দিলেন, সেই স্ট্যাটাসে বোধহয় বাংলাদেশকেই একটা বিতর্কিত অবস্থায় ফেলে দিলেন কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যায়। ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন একটি কোর্স করতে চাই ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বৈঠকে বহুবার বলেছেন ভারতের সম্পর্ক বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে। আর জনগণের প্রধান যেহেতু আপনি এখন ডক্টর ইউনূস, আপনার সঙ্গেই সম্পর্ক, এরকমটা ভারতের প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন। মূলত বাংলাদেশের প্রেস সেক্রেটারি তেমনটাই বোঝাতে চেয়েছেন তার স্ট্যাটাসে। সেই স্ট্যাটাসটা নিয়েই ভারতীয় গণমাধ্যম খবর করেছে। ভারতীয় গণমাধ্যম একদিন আগে দেয়া এই স্ট্যাটাসের প্রতিবাদ করছে এবং বলছে এটা মিথ্যা। বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এই মিথ্যা কথা যদি বলে থাকেন, তাহলে কেন তিনি বললেন? নাকি ভারতীয় মিডিয়ায় এটাকে মিথ্যা বলছে অযথা? বাংলাদেশের প্রেস সেক্রেটারি সত্য কথা বলেছেন, যেটা নরেন্দ্র মোদী বলার পরেও স্বীকার করছেন না ভারতীয় মিডিয়ার সাংবাদিকরা। সেরকম ঘটনাই ঘটছে কিনা, ব্যাপারগুলো একটু বোধহয় এলোমেলোই হয়ে গেল। দর্শক, আপনার কি মনে হয়, ভারতের প্রধানমন্ত্রী কি এমন কথা বলার কোনো স্কোপ রয়েছে যে শেখ হাসিনা ডক্টর ইউনূস সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করেছেন ভারতের কাছে, এবং তারপরেও নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধাশীল? আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে, দলের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক জনগণের সঙ্গে অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে। এই কথাগুলো নরেন্দ্র মোদী বলেছেন সত্যি সত্যি, নাকি শফিকুল আলম একটু বাড়িয়ে লিখেছেন যেগুলো? ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে আলেম ওলামাদের চমৎকার তৎপরতা। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব রফিকুল্লাহ আফসারী, মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারীকে, জনপ্রিয় বক্তা এবং যিনি দাওয়াতি কাজকে একটা আর্টে পরিণত করেছেন। মানুষের উপযোগী করে দাওয়াত দিতে তিনি পারেন, ইন্টেলিজিবল করতে পারেন, মানুষকে হাসাতে পারেন, হালাল বিনোদন দিতে পারেন। একজন সমাজকর্মী, একজন লেখক, একজন শিল্পী, একজন মুহাদ্দিস, একজন বক্তা রফিকুল্লাহ আফসারী। এই রফিকুল্লাহ আফসারী, শুধু রফিকুল্লাহ আফসারী না, আরো অনেক আলেম ওলামাকে দেখলাম
তারা জনমত তৈরি করছে যে না, ডক্টর ইউনূস, বিশেষ করে এখানে আমরা যেটা দেখলাম, রফিকুল্লাহ আফসারী তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে সবাই আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ডক্টর ইউনূস জীবিত থাকা অবস্থায় যেন বাংলাদেশে নির্বাচন না হয়। কারণ ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আল্লাহর রহমত। ডক্টর ইউনূসের যে যোগ্য কেউ নাই। অতএব তিনি যতদিন জীবিত আছেন ততদিন থাকেন, বা শারীরিক শক্তি যতদিন আছেন তিনি থাকেন, এটাই দেশের জন্য মঙ্গলজনক। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, এবং আলেম ওলামারা এ ধরনের এভাবে প্রকাশ্যে বলছে তিনি জীবিত থাকা অবস্থার জন্য কোনো নির্বাচন না হয়, এটা ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার একটা চমৎকার তৎপরতা। এছাড়া আহলে হাদিস নেতা জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে জনাব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনিও বলছেন যে ডক্টর ইউনূস আছেন এটা ইসলামিক সিস্টেমে, এটাই ঠিক আছে, যোগ্য নেতা এসেছে, এটাই ইসলামিক সিস্টেম, নির্বাচন দরকার নেই। তো দর্শক, এই বিষয়টা আমরা কিভাবে দেখছি? প্রথমে আমি বলবো, দেখেন, ডক্টর ইউনূসকে গালি দেয়নি তার গ্রামীণ ব্যাংকের কারণে এমন কোনো লোক আছে বলে আমার জানা নেই, এমন কোনো হুজুর আছে বলে আমার জানা নেই। সব হুজুররাই প্রফেসর ইউনূসকে একসময় গালি দিতেন। জামাতপন্থী আলেম ওলামা সবাই, তারেক মনোয়ার, এরা তো একবার নাম ধরে ধরে বলতেন সুদখোর, গ্রামগঞ্জে সুদ পৌঁছে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ পৌঁছে দিয়েছেন। যদিও হুজুর তখন বোঝেননি, কারণ ডক্টর ইউনূস ওটা সুদ খেতেন না, ওটা সোশ্যাল বিজনেস ছিল। আর মাইক্রো ক্রেডিট থেকে যে সুদ নেওয়া হতো ওটা ডক্টর ইউনূসের পকেটে যেতেন না, তার পেটে যেত না। হ্যাঁ, সুদী সিস্টেম ছিল, ওটা যদি সুদমুক্ত কোনো কর্জ হাসানা করতে পারতো অবশ্যই ভালো হতো। আর বরং বাংলাদেশের সিস্টেমটাই তো এমন হাসিনার মতো, মনে হয় যেন ডক্টর ইউনূসই শুধু সুদ নেয়, আর সব ব্যাংক মনে হয় সুদমুক্ত, ইসলামী ব্যাংক মনে হয়, শুধু গ্রামীণ ব্যাংক বাদে আর সব ব্যাংক মনে হয় ইসলামী ব্যাংক, এরকম একটা ভাব। যাই হোক, আমি বলছি না যে ডক্টর ইউনূস একেবারে পিওর সুদমুক্ত মকবুল একজন লোক, না, ইন কম্পেয়ার উইথ আদার্স তিনি যোগ্য। কিন্তু মিরাক্কেলটা দেখেন, যে ডক্টর ইউনূসকে সব হুজুর একসময় গালাগালি করত, বরং সেই হুজুরদের ন্যারেটিভকে নিয়ে শেখ হাসিনা কথায় কথায় ডক্টর ইউনূসকে সুদখোর গালি দিত। সেই হুজুররা এখন প্রফেসর ইউনূসকে আজীবন ক্ষমতায় চাইছে এবং এজন্য আল্লাহর কাছে দোয়া করছে। তো এছাড়া সবাই চারদিকে বলছে, সবার জিকির রব উঠেছে যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চাই। আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ডক্টর ইউনূসকে কবুল করেছেন, নইলে তার প্রতি এত তীব্র জনসমর্থন হওয়ার কথা নয়। তো আমরা ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য জরুরি কিছু আহ্বান জানাবো আপনাদের উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, এইভাবে দোয়া করেন। ডক্টর ইউনূস 5 বছর থাকতে পারলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূসকে দরকার, আল্লাহর কাছে দোয়া করেন, যেভাবেই হোক না কেন, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হোক আর জাতীয় সরকার গঠন করে হোক, ডক্টর ইউনূস যেন হেড অফ দি স্টেট হিসাবে, হেড অফ দি গভর্নমেন্ট হিসাবে থাকেন, এই দোয়া করবেন, এই আহ্বান আমি জানাই। রফিকুল্লাহ আফসারীর এই দোয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। এছাড়া আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যে যুক্তি দিয়েছেন ওটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করছি। দেখেন, এখানে একটা সহজ বিষয় বুঝুন, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে একটা চেষ্টা, এটা কিছুতেই গণতন্ত্রহীনতা না। কারণ জনগণ ডক্টর ইউনূসকে চায়, এখন জনগণের চাওয়াই তো আসলে ডেমোক্রেসি। এখন জনগণ যাকে চায় তাকে আপনি ক্ষমতায় কিভাবে রাখবেন, তাতে আপনার সংবিধান চেঞ্জ করেন আর যা করেন এটা আপনার বিষয়, বরং জনগণের চাওয়া আপনাকে পূরণ করতে হবে, এটাই গণতন্ত্র। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক অন্য একটা পার্সপেক্টিভ গণতন্ত্র বিরোধীদের অংশ হিসেবে বলেছেন, কিন্তু তার দাবি ঠিক, পদ্ধতি ঠিক না। ডক্টর ইউনূসকে জনগণ চায়, গণভোট দিয়ে বৈধতা দিয়ে দিলেই হয়, কোনো সমস্যা নেই। আরেকটা আহ্বান জানাবো, যেহেতু ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই বাংলাদেশে, আমাদের সামনে একটা সুযোগ এসেছে, ডক্টর ইউনূসকে 4-5 বছর রাখতে পারলে আমরা সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো হয়ে যাব। এই জন্যে আমি বিশ্বাস করি আল্লাহ যেভাবে কবুল করেছেন, এবং এই আহ্বান জানাই আপনারা দোয়া করতে থাকেন। যখন ডক্টর ইউনূস বিদায় নিতে চাইবেন তখন মানুষ রাজপথ অবরোধ করবে, মানুষ যমুনা অবরোধ করবে, না আপনি বিদায় নিতে পারবেন না, আপনি দেশ চালান, আপনার আন্ডারে বাংলাদেশ নিরাপদ। এবং সেই কাজ আপনারা করবেন, হুজুররা করবেন, আলেম ওলামারা করবেন, এই আহ্বান জানাই। আরেকটা বিষয়, গণতন্ত্র, ভোট, অমুক তমুক, দেখেন একটা সহজ হিসাব বুঝেন, আমরা গণতন্ত্রের পক্ষে, ডেফিনেটলি আমরা ভোটের পক্ষে, আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের মতো ভোটের বিরুদ্ধে নয়।
কিন্তু এই ভোট, গণতন্ত্র, নির্বাচন এগুলো কি জন্যে? এগুলো মানুষের ভালো থাকার জন্য, তাই না? মানুষ ভালো থাকবে, ভালো খাবে, মত প্রকাশ করবে, শান্তি প্রতিষ্ঠার জন্য। সবকিছুর মূল হচ্ছে শান্তি প্রতিষ্ঠা, একটা সুন্দর সমাজ বিনির্মাণ। এজন্য শান্তি প্রতিষ্ঠিত যদি গণতান্ত্রিক এই সিস্টেমের বিভিন্ন ফরম্যাট পরিবর্তনের মাধ্যমে হয়, সেটা করতে হবে। অতএব কল্যাণ, শান্তি যেখানে, সেটাকেই সমর্থন করতে হবে, ইসলাম এটাই বলে। তো এই জন্যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকরা যদি কয়েক বছরের জন্য নির্বাচনকে নাজায়েজ ফতোয়া দেন, এছাড়া এই যে নির্বাচন চান না, নির্বাচন যেন না হয়, রফিকুল্লাহ আফসারীদের দোয়া, এই দোয়া পলিটিক্যাল সায়েন্সেও জায়েজ, পলিটিক্যাল ডিসকোর্সও জায়েজ, ইসলামেও জায়েজ, এবং বাস্তবতায় এটা সমর্থন করা যায়। কারণ মানুষের কল্যাণ যেখানে, সেটাই আমাদের সমর্থন করতে হবে। মানুষ যেটাকে চায় সেটাই সমর্থন করতে হবে। অতএব আলেম ওলামাদের এই তৎপরতা নজিরবিহীন, অসাধারণ। রফিকুল্লাহ আফসারীকে ধন্যবাদ। বরং আহলে হাদিস বা অন্যান্য সবাই যদি এভাবে বলে যে না, নির্বাচন হোক, সংস্কার শেষে, ডক্টর ইউনূসকে 5 বছর চাই, আমরা এটার পক্ষে জনমত তৈরি করতে চাই। আর জনমত তৈরিতে আলেম ওলামারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আর এটাই বাস্তবতা। আলেম ওলামারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমি বিশ্বাস করি। অতএব দর্শক, আসুন আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে জনমত তৈরি করি, আমরা ডিটারমাইন্ড হই, আমরা আল্লাহর কাছে দোয়া করি। ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছে তাকে দেন। তার বড় প্রমাণ হচ্ছে ডক্টর ইউনূস। যে ডক্টর ইউনূস নির্যাতিত, মজলুম, যে ডক্টর ইউনূস দেশেই ছিলেন না, সেই ডক্টর ইউনূস কিভাবে কি বাংলাদেশের সরকার প্রধান হয়ে গেলেন? তিনি দায়িত্ব নেয়ার 2 সপ্তাহ আগেও কেউ কল্পনা করেনি। আমরা 1 আগস্ট থেকে চিন্তা ভাবনা করছি, তার আগে কেউ করেনি। অতএব এটা একটা অভূতপূর্ব ঘটনা। ক্ষমতা যে আল্লাহর পক্ষ থেকে আসে, তার বড় প্রমাণ, চাক্ষুষ প্রমাণ প্রফেসর ইউনূস সরকার প্রধান হওয়া। অতএব আল্লাহ চাইলে সেই ইউনূসকে 5 বছরের জন্য কবুল করতে পারে। আমার মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন। নইলে জনগণ এভাবে তার পক্ষে প্রকাশ্যে নির্বাচনের বিরোধিতা করে ডক্টর ইউনূসকে রাখতে হবে এভাবে বলতো না। তীব্র জনমত ডক্টর ইউনূসের পক্ষে, এটা আমরা আরো জোরালো চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি অতি সম্প্রতি নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, সীমাহীন সমস্যা, এবং সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য বিএনপির একমাত্র উপায় হলো একটি নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা লাভ। এবং সেই রাষ্ট্র ক্ষমতা যদি তারা লাভ করতে না পারে, তাহলে সামনের যে দিনগুলো, সেই দিনগুলোতে দলের অস্তিত্ব নিয়ে টানাটানি লেগে যাবে। যেভাবে বিভিন্ন এলাকাতে বিএনপির মধ্যে দলাদলি শুরু হয়েছে, অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে, মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়েছে। প্রত্যেকটা জেলা শহর, প্রত্যেকটা উপজেলা শহর, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যেভাবে হানাহানি, কাটাকাটি করছে, মারামারি করছে, তাতে করে এই দলটির যে অস্তিত্ব, সেই অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এক, দলের কোনো সেন্ট্রাল কোনো কমান্ড নেই। সেন্ট্রাল কোনো কমান্ড নেই অর্থাৎ তারেক রহমান সাহেব বহিষ্কার করছেন, রিজভী সাহেব চিঠি ইস্যু করছেন, এ পর্যন্তই। কিন্তু দলের মধ্যে এমন কোনো শক্তিশালী নেতা নেই যিনি তার একটি হুমকি দিয়ে পুরো এই যে বিশৃঙ্খলা দলের মধ্যে, এটিকে নিবারণ করতে পারেন, অথবা দলের মধ্যে এমন কোনো ম্যাগনেটিক নেতৃত্ব নেই যিনি কিনা এই সমস্যাগুলো সাংগঠনিকভাবে সমাধান করতে পারেন। এই দলটি এখন মূলত মিডিয়া নির্ভর। মিডিয়াতে বক্তব্য দেওয়া হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এবং রাজনৈতিক অনুষ্ঠানে তারা পারস্পরিকভাবে হাজিরা দিয়ে দলের পক্ষে কথাবার্তা বলছেন। কিন্তু সাংগঠনিক সফর চালিয়ে প্রতিটি এলাকায় তার যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং ভোটের যে রাজনীতি, সেই ভোটের রাজনীতিতে সামনের দিকে এগিয়ে আসা, বা নিশ্চিতভাবে আমরা একটা ভাইব তুলছি যে তারা অত্যন্ত জনপ্রিয় একটি দল, প্রচুর ভোট পাবে। কিন্তু এখন যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ময়দানে বিএনপির অনেকগুলো নির্বাচনী এলাকাতে এমন কতগুলো সমস্যা তৈরি হয়েছে
সেখানে যদি জামাতের প্রার্থী জিতে যায়, সেখানে যদি গণ অধিকারের প্রার্থী জিতে যায়, সেখানে যদি সেই জুনায়েদ সাকির যে দল তারা জিতে যায়, এমনকি ববি হাজ্জাজের দল জিতে যায়, পার্থর দল জিতে যায়, হেফাজতের লোক জিতে যায়, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। স্বতন্ত্র দল আওয়ামী লীগের লোকজন যদি অন্য নামে নির্বাচন করে, বিএনপির পাত্তাই থাকবে না। এর কারণটা হলো প্রথমত চাঁদাবাজি, দ্বিতীয়ত সরকারি অফিসগুলো এমনভাবে বিএনপিকে সাহায্য করছে, সহযোগিতা করছে, যাতে করে বিএনপির সর্বনাশ ঘটে। যেমন টেন্ডারের যেটা নিয়ে বেশি দুর্নাম হয়, জেলা শহরগুলোতে গিয়ে দেখেন, উপজেলাতে গিয়ে দেখেন, এই টেন্ডারবাজিটা পুরোটাই এখন বিএনপির নিয়ন্ত্রণে। আওয়ামী লীগের লাইসেন্স, কিন্তু কাজ করছে বিএনপি, আওয়ামী লীগকে কমিশন দিয়ে দিচ্ছে। আর এই কাজ বিএনপির যে দল পেল তার প্রতিপক্ষ দল এটা নিয়ে মারামারি কাটাকাটি করছে। আর সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা অনায়াসে বলে বেড়াচ্ছে আমাদের কি করার আছে, দেখুন ক্ষমতা তাদের হাতে। এই গেল টেন্ডারবাজি। দ্বিতীয়ত থানার দালালি, গিয়ে দেখেন প্রত্যেকটা এলাকাতে থানার দালালি কিভাবে হচ্ছে, এবং এখানে গ্রুপ উপগ্রুপ নিয়ে ওসি সাহেব বসে বসে পায়ের উপর পা তুলে তারা বিএনপি সর্বনাশ ঘটানোর জন্য, দুর্নাম বদনাম ঘটানোর জন্য যা যা করার দরকার সেভাবে থানাকে মোটামুটি খালি করে দিয়েছেন। কেউ মামলা করতে চান, মামলা করেন, প্রতিপক্ষ এসে আবার মামলা করতে চায়, মামলা করে দেওয়া হলো। জামাতের লোক যখন মামলা করতে চায়, আচ্ছা ঠিক আছে মামলা করেন। এইভাবে প্রতিটি এলাকাতে যে মৃত্যুকূপ তৈরি করা হচ্ছে ভোটের জন্য, সেখানে প্রশাসন সুন্দরভাবে খেলে দিচ্ছে বিএনপিকে। বিএনপি এই জিনিসগুলো কি বুঝছে না? অবশ্যই বুঝছে, এবং এই জিনিস থেকে বের হওয়ার জন্য তার রাষ্ট্র ক্ষমতা খুবই জরুরি। এবং দিন যত যাবে ততই তারা বিপদে পড়বে। অর্থাৎ এখন ধরুন নির্বাচন যদি হয়, ভোট কারো দেওয়ার দরকার নেই, বিএনপি যারা লোকজন আছে তারা শক্তি প্রয়োগ করে যে বা হোক না ভোটের ফলাফল তাদের পক্ষে আনতে পারবে। কিন্তু আজ থেকে 1 বছর পর যদি কোনো অপারেশন ক্লিন হার্ট হয়, সেনাবাহিনী পুলিশ মিলে যদি সেই তৎপরতা চালায়, পুরো বিএনপির লোকজন দেশ ছাড়া হয়ে পড়বে আওয়ামী লীগের মতো করে। এবং সেই মাঠে যদি আবার একটা নির্বাচন দেওয়া হয়, বিএনপির কোনো প্রার্থীকেই খুঁজে পাওয়া যাবে না। আর বিএনপির যে সকল প্রার্থী এখন এলাকাতে যাতায়াত করছে না, তারা যদি এলাকাতে যান, সবাইকে বলবে, ভোটাররা বলবে আপনি এতদিন কোথায় ছিলেন, বিএনপির যে লোকজন আমাদেরকে ক্ষতি করে গেছে সেই ক্ষতি কীভাবে পোষাবেন ইত্যাদি সব কিছু। ফলে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, এবং বিএনপির জন্য যে ভালো হতো যদি এটা জুন জুলাই আগস্ট মাসে হতো, আরও ভালো হতো। এখন ডিসেম্বরকে তারা ডেডলাইন দিয়ে নির্বাচন চাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এটাকে ডিসেম্বর প্লাস 2026 সনের জুন এই সমস্ত কথাবার্তা বলছেন, তখন তারা রীতিমতো ধৈর্য হারিয়ে ফেলেছেন। কিন্তু ইদানিংকালে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে মনে হচ্ছে যে 2026 সনের জুন তো দূরের কথা, 2027 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং তখন যদি নির্বাচন হয়, তখন কি যে হবে এটা আমরা এখন পর্যন্ত ক্যালকুলেশন করতে পারছি না। আর এইরকম যখন একটা অনিশ্চয়তা চলছে, ঠিক সেই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুটো বৈদেশিক সফর, প্রথমত চীন সফর, দ্বিতীয়ত বিমস্টেক সম্মেলনে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক। এই দুটো বৈঠকই তার হাতকে শক্তিশালী করেছে, তার ব্যক্তিত্বকে সুদৃঢ় করেছে, এবং তাকে যারা নেহায়েত দুর্বল এবং অরাজনৈতিক ভাবতেন তাদের জন্য একটা রীতিমতো চপেটাঘাত শুরু হয়েছে। তিনি যেভাবে চীনকে ম্যানেজ করেছেন এবং চীন যেভাবে তার কাছে ধরা দিয়েছে, ফলে চীনের সঙ্গে যদি জনাব তারেক রহমানের কোনো সম্পর্ক থেকে থাকে, বিএনপির সাথে যে সম্পর্কগুলো থেকে থাকে, সেই সম্পর্কের চাইতে দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্কটি, এটি মোর ভায়াবল মনে হচ্ছে। এবং এই ভায়াবল সম্পর্কের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস এটিকে মার্কেটিং করবেন, এটিকে তিনি এগিয়ে নেবেন। চীনের কর্মকর্তারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশের কর্মকর্তারা চীনে যাবেন, বিনিয়োগ আসুক বা না আসুক, চীনের সঙ্গে তার যে সম্পর্ক, এই সম্পর্কটিকে কিভাবে কাজে লাগিয়ে তিনি চীন থেকে যেভাবে বেজিং ইউনিভার্সিটি থেকে একটি ডক্টরেট নিয়েছেন, এভাবে চীনের বড় একটি কর্মকর্তা, সেটা ভাইস প্রেসিডেন্ট হোক, এমনকি প্রেসিডেন্ট যদি বাংলাদেশে আসেন, তাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে একটি সংবর্ধনা দেওয়া যায়, এটি অন্তত 1 মাস বাংলাদেশকে উদ্বেলিত করবে। আসছে 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 আসছে। এর কারণ হলো আমাদের ইকোনমিটা এমন একটা পর্যায়ে,
আছে এই মুহূর্তে, যে পর্যায় থেকে আসলে আমাদের আসলে খুব বৈদেশিক সাহায্য তেমন কিছু দরকার নাই। যেভাবে রেমিটেন্স আসছে এবং যেভাবে এখন রপ্তানি হচ্ছে, ফলে আমাদের বৈদেশিক রিজার্ভের যে পরিমাণ এটা বাড়তে থাকবে। দ্বিতীয়ত, আমাদের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আমদানি কমতে থাকবে। আর আমদানি কমার সঙ্গে সঙ্গে যে জিনিসটা হচ্ছে, আমাদের যেহেতু একটি অরাজনৈতিক সরকার, যে বছরে প্রায় ৩০০ কোটি টাকার যে এডিবি হয়, অর্থাৎ এলাকাতে ৪০ দিনের কর্মসূচি, বিভিন্ন সামাজিক কর্মসূচি সব মিলে প্রায় ৩ লক্ষ কোটি টাকা। অর্থাৎ যদি ৬ লক্ষ কোটি টাকার বাজেট হয়, অর্ধেকটাই এভাবে আসলে এডিবিতে চলে যাবে, বা ৭ লক্ষ কোটি টাকার হলে অর্ধেকই এডিবিতে চলে যাবে ৩ লক্ষ কোটি টাকার। এই ৩ লক্ষ কোটি টাকার মধ্যে এই বছর যে বাজেট, সেখানে ১ লক্ষ কোটি টাকা হইলে হয়ে যাবে। এই কারণে লেখায় রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, যা কিছু হচ্ছে, এটা নিয়ে সবই কেউ মানে এই মুহূর্তে ওটা জাতীয় নিউজে আসবে না, ওটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রকম সমস্যার সৃষ্টি করবে না। এলজিডি রাস্তাগুলো, রোডস অ্যান্ড হাইওয়েজের রাস্তাগুলো, তারপর শেষে কিছু মাটির রাস্তার কাজ, এলাকাতে কর্মসৃজন যে সকল প্রকল্প রয়েছে, সব মিলিয়ে ৩ লক্ষ কোটি টাকার যে একটা বার্ডেন, এখান থেকে কমিয়ে ২ লক্ষ কোটি টাকা যদি হয়, তাহলে ১ লক্ষ কোটি টাকা থাকবে। এটা দিয়ে টুকটাক কিছু কাজকর্ম করা, আর হলো বিদেশির যে ঋণগুলো রয়েছে সেই ঋণগুলো পরিশোধ করা, আর সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়া। সব মিলিয়ে এখন যে ইনকাম রয়েছে, আমাদের কাস্টমস, অবকারী শুল্ক থেকে যা কিছু আসছে, ভ্যাট থেকে যা কিছু আসছে, অন্যান্য যা কিছু আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস চোখ বুঝে তিনি যদি এডিবি কমিয়ে ফেলেন, রাজনীতিতে টাউটারি, বাটপারি, টেন্ডারিবাজি কমিয়ে ফেলেন, টাকা পাচার কমানো যায়, তাহলে বিশ্বের যে কোনো এমবার্গো দেখ না কেন, কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিদেশি বিনিয়োগ না হলেও তার কিছু আসে যায় না। এমনকি বাংলাদেশের সবগুলো গার্মেন্টস বন্ধ হলেও তার কিছু আসবে যাবে না, বিকল্প ব্যবস্থা তৈরি হয়ে যাবে। তো এই যে একটা অবস্থা তিনি পেয়ে গেছেন, এখন তাকে যে জিনিসটা দরকার সেটা হলো অভ্যন্তরীণ রাজনীতিকে কুল রাখা। আর অভ্যন্তরীণ রাজনীতিকে কুল রাখার জন্য যেটি দরকার সেটি হলো, আওয়ামী লীগ যেটি করেছে, বিএনপির অনেক নেতাকে তারা কিনে নিয়েছে, তারপরে রাজপথের অনেক নেতাদেরকে তারা কিনে নিয়েছে, তাদেরকে ডিজিএফআইয়ের দালাল বানিয়ে, কখনো জেলে নিয়ে, কখনো টাকা দিয়ে, কখনো বিদেশে পাঠিয়ে, কখনো হুমকি দিয়ে, ধামকি দিয়ে, যেভাবে তাদেরকে 15টি বছর একেবারে মেরুদণ্ডহীন করে রাখা হয়েছে, সেই মেরুদণ্ডহীন লোকগুলোই এখন বাংলাদেশের রাজনীতির যাকে বলা হয় প্রাণপুরুষ। ফলে এরা রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। এদের মেরুদণ্ড তৈরি হওয়ার আগেই এদের যে বয়স হয়ে গেছে, এদেরকে কবর যেতে হবে। আর তরুণ যারা রয়েছেন, তাদেরকে ব্যাপার হলো যে হাড্ডি যদি একবার ভেঙে যায়, বা হাড্ডি যদি একবার বেঁকে যায়, ওটাকে আর সোজা করা যায় না। কাজেই যদি 30 বছরের নিচে বা 40 বছরের নিচে যে সকল তরুণ রাজনীতিবিদ রয়েছেন, যারা একবার ক্যান্টনমেন্টে গিয়েছেন, যারা একবার ডিজিএফআইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, এনএসআই টাকা নিয়েছেন, আওয়ামী লীগের টাকা নিয়েছেন, দালালি করেছেন, জেল খেটেছেন, ভয় পেয়েছেন, হারুনের ভাতের হোটেলে গিয়ে ভাত খেয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন এই মুহূর্তে ওই পদ পদবিতে আছেন, তারা ডাকলেও তারা আব্বা করে সেখানে চলে যাবেন, এবং আগে যেভাবে ভয় পেতেন ওইভাবেই তারা ভয় পাবেন। ফলে এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কোনো সমস্যা নয় যে রাজনীতির অঙ্গনে যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের একটা বিরাট অংশকে এইভাবে ছলে বলে কৌশলে, আওয়ামী কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণ রাখা। বাকি থাকে জনগণ। আমজনতা মাঝে মধ্যে রাগ হয়ে যায়। যেমন যে বিষয়গুলো নিয়ে তারা খুব রাগ হয়, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ছোট ছোট দ্রব্য সামগ্রী, যেমন কাঁচামরিচের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, আলুর দাম বেড়ে গেল, ছোলার দাম বেড়ে গেল, এই জিনিসগুলো, চালের দাম বেড়ে গেল। এটি একমাত্র চাল ছাড়া প্রায় সবগুলোই তিনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছেন। চালের দামও নিয়ন্ত্রণের মধ্যে যদি থেকে যায়, জনগণকে আপনি নড়াতে পারবেন না, তারা বলবে না থাকুক না, অসুবিধা কি, এই সমস্ত টাউটবাট পাড়া সার চাইতে থাকুক। তো এই অবস্থার বাইরে আরেকটা হলো মানুষকে আশান্বিত করা। এবং আপনারা জানেন যে কোনো একটা জাতিকে, সম্প্রদায়কে, বৃহৎ গোষ্ঠীকে যদি আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হয়, তাহলে তাকে ভয় দেখাতে হবে, চেঙ্গিস খানের মতো ভয় দেখাতে হবে, অথবা তাদেরকে লোভ দেখাতে হবে, দুনিয়ার লোভ দেখাতে হবে, আখেরাতের লোভ দেখাতে হবে, 70টা হুরপুরির লোভ দেখাতে হবে, এই জিনিসগুলো। এবং তার সঙ্গে সঙ্গে কিছু জিনিসকে অ্যাভেলেবল করে দিতে হবে, যেমন মদ, নারী, জুয়া, এই জিনিসগুলোকে
একটা নির্দিষ্ট জায়গাতে ওপেন আপ করে দিতে হবে। ওপেন আপ করে দিলে এই একটা বিশেষ সম্প্রদায় তারা আর এই বিষয় নিয়ে নড়াচড়া করে না, মানে আন্দোলন বিপ্লব দূরের কথা কোনো জিনিস ওদিকে তাকায় না, সারাদিন শুধু ঝিমোতে থাকে। গণজাগরণ মঞ্চের যে উচ্ছ্বাস ছিল তাদের একটা বিরাট অংশ একটা সময় যখন তাদের বিরুদ্ধে গাঁজা এবং বিরিয়ানি এই দুই থেরাপি প্রয়োগ করা হলো, দেখা গেল সেই ঐক্যটা ভেঙে গেল। আবার যেটা হেফাজতের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা ভেঙে গেল শুধুমাত্র অর্থনৈতিক কারণে এবং রাজভোগের কারণে। প্রধানমন্ত্রী যখন সাবেক প্রধানমন্ত্রী ডেকে যখন তাদেরকে রাজভোগ খাওয়ালেন, অমনি তাদের মধ্যে বিরোধ শুরু হয়ে গেল। তো এই জিনিসগুলো এখনো হতে পারে এবং সেই বিষয়গুলো চলছে। আর সর্বশেষ যে বিষয়টা হলো যে আমরা সবসময় সাদা চামড়াদের মানুষদেরকে পছন্দ করি, বিদেশিদেরকে ভয় পাই, এবং বিদেশিরা কে কী বললো এটি নিয়ে সারাদিন আমরা আলোচনা করতে থাকি। বাংলাদেশ টেলিভিশন কি বললো, তার চেয়ে বিবিসি কি বললো, সেটা নিয়ে আমরা বেশ উদ্গ্রীব সবসময় থাকি। তো সেই জিনিসটি অর্থাৎ বিদেশি সাদা চামড়াদের মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখা, তাদের কাছ থেকে বিবৃতি আনা, বিদেশি পত্রপত্রিকায় রিপোর্ট ছাপানো, এই যাবৎকালে বাংলাদেশের যত লোক ক্ষমতায় বসে আছে তাদের সবার প্রিন্সিপাল হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি আপনি শেখ হাসিনার কথাই ধরেন বা খালেদা জিয়ার কথা ধরেন, তারা যদি এই বিদেশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা, গণমাধ্যমকে ইনফ্লুয়েন্স করা, তাদের মাধ্যমে কোনো রিপোর্ট ছাপানো, এই সবগুলোর ক্ষেত্রে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব, জয়, তাদেরকে যদি আপনি প্রাইমারি স্কুলের ছাত্র বা ছাত্রী হিসেবে ট্রিট করেন, তাহলে ধরে নেবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো এই ভাইস চ্যান্সেলর যেভাবে প্রচার করবেন আগামীতে সারা দুনিয়ার সঙ্গে তার যে সম্পর্ক, যেভাবে ইতিমধ্যে তিনি কথা নাই বার্তা নাই পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে নিয়ে আসছেন বাংলাদেশে, নোবেল লরির তার বন্ধু, তার সাথে দেখা করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলে আসছে, তার বন্ধু মানুষ, এবং এরকম আরও অনেক কর্মকাণ্ড, তার বন্ধু অ্যান্থনি গুতেরেস বাংলাদেশে চলে আসছে কোনো কারণ নেই, এখন খামোখা আননেসারি বাংলাদেশ আসছে। কিন্তু আমরা সবাই এই জিনিসগুলো নিয়ে অন্তত 7 দিন ব্যস্ত থেকেছি। তো 3টি ঘটনাতে যদি 3 সাথে 21 দিন ব্যস্ত থাকি, আবার তিনি সেই কত জায়গায় গেলেন, তার প্রতিটি ভ্রমণ নিয়ে আমরা 10 দিন, 8 দিন, 15 দিন, এমনকি 1 মাস পর্যন্ত ব্যস্ত থেকেছি, তর্ক করেছি, বিতর্ক করেছি। তো তিনি বুঝে গেছেন যে কী করে আমাদেরকে এনগেজমেন্টে রাখতে হয়। তো এরকম অতি সম্প্রতি তিনি যে বিমস্টেক বৈঠক করিলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি যে বৈঠক করে আসলেন, সেই বৈঠকের ফলাফল ইতিবাচক নেতিবাচক যাই হোক না কেন, 1 নম্বরে যেটি একেবারে শতভাগ কনফার্ম যে নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে। আর সেই নির্বাচনটা যদি, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে 2026 সনের জুনে হতে পারে, এটি আর এখন তিনি বলবেন না। এই বিষয়ে তিনি কোনো কথাই বলবেন না, সাক্ষাৎকারই দিবেন না। কোনো বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে তিনি আর এই ব্যাপারে কোনো কথাই বলবেন না। রাজনীতিবিদদের সঙ্গে তিনি এখন আর, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার পর তিনি আর পলিটিক্যাল পার্টির নেতাদেরকে আর পাত্তাই দিবেন না, কথাই বলবেন না। এটা স্বাভাবিক। ফলে কি হচ্ছে বুঝতে পারেন, বৃহত্তর দল হিসেবে বিএনপির প্রথমে মন খারাপ হবে, তারপরে রাগ হবে, তারা রাস্তায় নামার চেষ্টা করবেন, আর রাস্তায় তারা কতটা সফলতা দেখাতে পারেন কি পারেন না সেটা নিয়ে আমি এখন আর কোনো কিছু বললাম না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু আবারও বাইরের দেশে মানে রাশিয়ার সফরে গেছেন, এই বিষয়টা আপনারা কীভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।